ধন্যবাদ আপনাকে। প্রথমত বলি যে আপনি খুব রাইটলি ধরেছেন আমাদের ইতিহাসের ৩টা গুরুত্বপূর্ণ সময়ে ৩টা গুরুত্বপূর্ণ ঘটনার পেছনেই গণ-অভ্যুত্থান জড়িত। ৬৯ এর গণ-অভ্যুত্থান, ৯০ এর গণ-অভ্যুত্থান এবং ২৪ এর গণ-অভ্যুত্থান এবং অনেক সমালোচক, অনেক পর্যবেক্ষক তারা ইতিমধ্যেই কিন্তু বলেছেন যে ২৪ এর গণ-অভ্যুত্থান মাত্রাগত এবং তাৎপর্যের দিক থেকে অনেক ব্যাপক। এখন ৬৯ এর গণ-অভ্যুত্থানের পরে আমরা একটা স্বাধীন ভূখণ্ড পেলাম যেটা আপনি বললেন। এরপরে যেটা কাজ ছিল যে একটা স্বাধীন ভূখণ্ডের উপযোগী একটা গণতান্ত্রিক রাষ্ট্র আপনাকে করতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ এই কথাটা। গণতান্ত্রিক রাষ্ট্র বলতে একটা যেকোনো রাষ্ট্র হলেই হলো না যেখানে একটা কোনো রকমের একটা নির্বাচনী ব্যবস্থা আছে, এটাকে আমরা গণতান্ত্রিক রাষ্ট্র বলছি না। আমরা গণতান্ত্রিক রাষ্ট্র বলছি যেটা প্রাতিষ্ঠানিকভাবে যেখানে রাষ্ট্রের ৩টা বিভাগ, তাদের মধ্যে একটা ব্যালেন্স আছে এবং যেখানে মৌলিক মানবাধিকার রক্ষিত হয়। যদি কোনো ক্ষেত্রে ভঙ্গও করা হয় তাহলে আপনি আদালতে গিয়ে নিদান পান এবং অন্যান্য যে সকল সাংবিধানিক প্রতিষ্ঠান আছে তারা নির্বাহী বিভাগের কর্তৃত্বের বাইরে এসে স্বাধীনভাবে কাজ করতে পারে। এই হলো গণতান্ত্রিক রাষ্ট্র এবং যেখানে পার্লামেন্টে কোনো মৌলিক অধিকার বিরোধী কোনো আইন হয় না। যদি হয় তাহলে আবার ইন্ডিপেন্ডেন্ট বিচার বিভাগ, যে ইন্ডিপেন্ডেন্ট বিচার বিভাগ আসলে আবার সংবিধানের অধীন, মানে আমরা বলছি যে স্বাধীন বিচার বিভাগ, কিন্তু এটা আবার অধীন মানে সাবজেক্ট টু কনস্টিটিউশন, কনস্টিটিউশন ঊর্ধ্বে আবার সে না। তাহলে মৌলিক অধিকার বিরোধী কোনো আইন যদি পার্লামেন্ট করে তাহলে সংবিধানের একটা ব্যাখ্যা যেহেতু আদালত দিতে পারে, আদালতে সে এখতিয়ার আছে। এখন আপনি বেসিক স্ট্রাকচারের বদলতে হোক কিংবা সংবিধানের মূল স্পিরিটকে ব্যাখ্যা করে হোক, যেভাবেই হোক আদালত তখন বলতে পারে যে এই আইনটা সংবিধানের মূল এসেন্সের বিরোধী, এই আইনটা অসাংবিধানিক, সুতরাং এই আইন বাতিল হবে। এই হলো আপনার গণতান্ত্রিক রাষ্ট্রের একটা পিকচার, যেখানে জনগণই আসলে সকল ক্ষমতার উৎস বা সকল ক্ষমতা এবং তারা তাদের প্রতিনিধি বসায় বা পাঠায় পার্লামেন্টে। এটা আমাদের দুর্ভাগ্যজনক হচ্ছে যে আমরা এইটা করতে পারি নাই। 71-এ আমরা স্বাধীন দেশ করাটাকে আপনি এটাকে যুগ সীমাবদ্ধতা বলতে পারেন, ঐতিহাসিক সীমাবদ্ধতা বলতে পারেন, যেটাই হোক, আমরা 71-এ দেশ স্বাধীন হওয়ার পরে 72 সালে একটা সংবিধান করেছি, কিন্তু সেটা নানাভাবে প্রশ্নবিদ্ধ এবং যেটার মধ্যে আসলে জনগণের যেটা আমাদের যে মৌলিক গণতান্ত্রিক সংগ্রাম গত এর আগে 23 বছরের সেই পাকিস্তান আমলের পুরোটা জুড়ে এটা পুরোপুরি উপেক্ষিত হয়েছে এবং এখানে ব্রিটিশ কলোনিয়াল আইন এবং কালচার, পাকিস্তানি আইন এবং কালচার, এটাই আবার রিহ্যাবিলিটেটেড হয়েছে। আপনি দেখবেন 149 অনুচ্ছেদের মধ্য দিয়ে বলা হয়েছে যে পূর্বের সকল আইনকে আবার কিন্তু ফেরত আনা হয়েছে। ফলে আমরা যে কারণে সংগ্রাম করেছি সেটা কিন্তু আপনার এই 72 সংবিধান আমাদেরকে দিতে পারে নাই। ফলে এটা আমাদের জন্য এবং আপনি দেখবেন আমাদের 23 বছরের সংগ্রামের একটা প্রধান ব্যাপারই ছিল আসলে একটা গণতান্ত্রিক সংবিধান। 47-এর পরে এখানে গণতান্ত্রিক সংবিধান করার জন্য কমিটি হয়েছে নানা ধরনের, এখানে অ্যাসেম্বলি বসেছে, তারপর সেটা 54 সালে নির্বাচন হলো, নির্বাচনের পরে আপনার সেই তারা কনস্টিটিউশন বানাতে পারলো না, 2 বছরের মধ্যে সেটা ভেঙে পড়ছে, সামরিক শাসন আসছে, সামরিক শাসকরা এসে এখানে একটা কনস্টিটিউশন করলো আইয়ুব, সেটা আবার 62 সালে ছাত্ররা পুড়িয়ে ফেলছে, 66 সালে আওয়ামী লীগের 6 দফা, 69 গণ অভ্যুত্থান, ছাত্রদের 11 দফা, এন্টায়ার ব্যাপারটার মধ্যে। এবং 70 সালে নির্বাচনটা হয়েছে কিন্তু আপনার শাসনতন্ত্র তথা কনস্টিটিউশন বানানোর জন্য। যারা ম্যান্ডেট প্রাপ্ত তাদেরকে বানাতে দিল না পাকিস্তানি শাসকরা, এ কারণেই আমরা যুদ্ধে গেলাম। তার মানে আমাদের এন্টায়ার সংগ্রামের মধ্যে একটা গণতান্ত্রিক সংবিধানের প্রশ্নটা একদম ফান্ডামেন্টাল কোর জায়গায় আছে। তো 72 সালে আমরা স্বাধীন দেশের জন্য একটা উপযোগী সংবিধান করতে পারলাম না এবং তারপরে আপনি দেখতে পেলেন যে এমনই একটা সংবিধানটা হলো যেটা 3 বছরের মধ্যেই আবার রিরাইট করে ফেললো যারা এই সংবিধানটা বানিয়েছিল তারাই, চতুর্থ সংশোধনীর মধ্য দিয়ে, এবং একটা একদলীয় শাসন কায়েম করলো। এবং তারপরে 15 বছর অনেক ঘটনার মধ্যে পাল্টা 15 বছরের নানা অর্থে সামরিক শাসন এবং সংবিধান সংশোধনী নানা মাত্রায়। তো এর বাস্তবতা এসছে আপনার 90-এর গণ অভ্যুত্থান, বা অনেকে বলেন যে স্বৈরাচার বিরোধী আন্দোলন, ঠিক আছে। তো তখন সেটা হলো যে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন হলো, 3 জোট একটা রূপরেখা দিল এবং তখন কথা ছিল যে আমরা একটা এমন একটা রাষ্ট্র করব যে রাষ্ট্রের মধ্যে কখনো ভোট চুরি করা যাওয়া হবে না, কখনো মিডিয়া কু হবে না, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো কথা এসছে। কিন্তু তারা কতগুলো ফান্ডামেন্টালি কতগুলো ভুল ধারণার মধ্যে ছিলেন, যেমন সার্বভৌম সংসদ, হ্যাঁ, এবং বাস্তবায়ন পদ্ধতি কী হবে। তারা সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করতে গেছে তখন, এবং ইন্টারেস্টিংলি সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করতে গিয়ে তারা সংবিধান লঙ্ঘনও করেছে তখন। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং বাংলাদেশ ইতিহাসে, যে আপনি সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করার মানে যার পতন হয়েছে তার কাছ থেকেই ক্ষমতাটা শাহাবুদ্দিন সাহেব নিয়েছেন এবং তিনি শুধু স্রেফ একটা ওই পুরনো সংবিধান, ওই পুরনো ক্ষমতা কাঠামো সব অক্ষুণ্ণ রেখে একটা নির্বাচন দিয়েছেন। নির্বাচনের আগে কতগুলো টাস্ক ফোর্স হয়েছিল, 29টার মতো, একটা টাস্ক ফোর্সও পরবর্তী নির্বাচিত সরকার এসে
যেটা আমাদের এখনকার অভিজ্ঞতার সাথে খুব কাজে লাগবে, যে পরবর্তী নির্বাচিত সরকার এসে কিন্তু বাস্তবায়ন করে নাই, যেটা তত্ত্বাবধায়ক সরকার অনেকগুলো টাস্কফোর্স করলো কিন্তু তারা করলো না। এবং আমরা দেখতে পেলাম যে 91 সালে আমরা ভেবেছিলাম যে আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় ঢুকেছি, কিন্তু ক্রমেই আমাদের কাছে এইটা পরিষ্কার হলো যে আমরা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ঢুকিনি, আমরা নির্বাচনী স্বৈরতান্ত্রিক ব্যবস্থায় ঢুকেছি। ঠিক আছে, এবং প্রথম দফাতেই নির্বাচনগুলোকে প্রশ্নবিদ্ধ করলো, তখন বিএনপি ক্ষমতায় ছিল। 96 সালে বিএনপি একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন দিল, সেটার বিরুদ্ধে আন্দোলন হলো, এবং 96 সালে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসলো। এভাবে আমরা কোনো মতে এগিয়ে গেছি, কিন্তু সংকটগুলো কিন্তু অ্যাড্রেস করা হয় নাই, বা সংকটগুলো কিন্তু সবসময় পাশ কাটানো হয়েছে। যেমন ধরুন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আনা, এটা কিন্তু সমস্যার সমাধান না, এটা সমস্যাকে এক ধরনের পাশ কাটানো বা এক ধরনের প্রলেপ দেয়া উপর থেকে। যাই হোক, এখন 2001 সালে বিএনপি ক্ষমতায় আসলো, এসে তারা চতুর্দশ সংশোধনী করলো 2004 বা 2005-এর দিকে, এবং সেখানে আসলে পছন্দের বিচারপতি যেন মানে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হতে পারে, এই জন্য তারা বিচারপতি অবসরের বয়স বাড়িয়ে দিল, 65 থেকে 67 করলো। এবং এটাকে কেন্দ্র করে লগি বৈঠা আন্দোলন করলো আওয়ামী লীগ। হ্যাঁ, লাশের উপর নৃত্য হয়েছে ঢাকা শহরে, একটা ভয়ঙ্কর তাণ্ডব। এটার হাত ধরে বাংলাদেশে 1/11 আসলো। 1/11-র সময় আওয়ামী লীগের সাথে ওই সময়কার তৎকালীন সরকার, দিল্লি এবং আওয়ামী লীগের একটা নেগোসিয়েশন হলো, এবং তার ভিত্তিতে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো 2008-এ। ক্ষমতায় এসেই কিন্তু তারা লম্বা সময় অনির্বাচিতভাবে ক্ষমতায় থাকার জন্য যা যা করা দরকার তারা তা করলো। ঠিক আছে, এবং এই আপনি সর্বশেষ দেখতে পেলেন এই গণঅভ্যুত্থান। ফলে এই ক্রাইসিসের, যে কারণে আমি লম্বা প্রেক্ষাপটটা টানলাম, এই ক্রাইসিসের মধ্য দিয়েই কিন্তু আমরা এখানে এসে পৌঁছেছি। ফলে 24শে গণঅভ্যুত্থানকে আপনার এখানে প্লেস করতে হবে, যে একদিকে আপনার স্বাধীন দেশের উপযোগী একটা স্বাধীন রাষ্ট্র বা গণতান্ত্রিক রাষ্ট্র আপনি কায়েম করতে পারেন নাই। ঠিক আছে, এবং একটা যে সংবিধানের যে বড় সড়গুলো ত্রুটি এই সংবিধানে রয়ে গেছে, এটাকে মেজর পুনর্লিখন অথবা সংস্কার করা ছাড়া এই সমস্যার সমাধান হবে না। এটা স্রেফ পার্লামেন্টে গিয়ে সংশোধনী করার মতো ব্যাপার না। ঠিক আছে, এখন আমরা যেটা দুর্ভাগ্যজনকভাবে দেখলাম, আমাদের যখন একটা নতুন সংবিধান, ইভেন যদি আপনি মৌলিক সংস্কারও করেন, তবু এটা একটা নতুন সংবিধানই হয়ে যাবে। ঠিক আছে, এই কারণে কথাটা খুব ইম্পর্টেন্ট, যে দেখবেন আপনি যে কারণে এই ঘোষণাপত্র নিয়ে আপত্তি উঠছে অনেকগুলো কারণে, একটা কারণ হচ্ছে এখানে বলা হচ্ছে বিদ্যমান সংবিধানের সংস্কার। আসলে বিদ্যমান সংবিধানের সংস্কার সম্ভব না। আসলে আপনি যেটা বলতে পারেন সেটা হচ্ছে সাংবিধানিক সংস্কার। এই বিদ্যমান সংবিধানের সংস্কার আর সম্ভব না, কেননা সেটা আমি পরে বলছি। কিন্তু উচিত ছিল আমাদের 8 অগাস্ট থেকে একটা, যেমন আপনি দেখবেন যখনই কোনো বড় ধরনের পট পরিবর্তন হয়, 75-এর পট পরিবর্তনের পরে যারা ক্ষমতায় গ্রহণ করলো তারা প্রথমে এসে নিজেদের একটা স্টেটমেন্ট দেয়। এই কারণে আমি এটা বারবার বলেছি যে যারা এক্সট্রা পার্লামেন্টারি যে সরকার, সেটা বৈধ হোক অবৈধ হোক, যারা সংসদীয় পদ্ধতিতে ক্ষমতায় আসে নাই বা সংসদ যাদের ক্ষমতার ভরকেন্দ্র না, এই অর্থে একটা এক্সট্রা পার্লামেন্টারি সরকার, সেটা গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে আসাও হতে পারে, কুয়ের মধ্যে দিয়ে আসাও হতে পারে, যেভাবেই হোক তারা প্রথমেই এসে নিজেদের একটা স্টেটমেন্ট দিতে হয়, যেটাকেই আমরা প্রক্লেমেশন বলি। নিজেদেরকে প্রক্লেম করতে হয় যে আমরা কেন আসলাম, আমি এই কারণে এসেছি। যেমন জনগণ বলে যে উই দ্য পিপল, আমরা বাংলাদেশের জনগণ, এটাকেই বলে প্রক্লেম। এবং এটাকে আমরা ভুলভাবে বাংলায় ঘোষণাপত্র বলছি। আপাতত ওইটাকে যদি আমরা ইগনোরও করি, এই দেখবেন আপনি মিলিটারিরা ক্ষমতা দখল করলে কি করে, মিলিটারিরা এসে প্রথমে সংবিধান স্থগিত করে এবং এসে একটা মিলিটারি প্রক্লেমেশন দেয়, যেটাকে বাংলায় আমরা বলি সামরিক ফরমান। তাহলে আপনি গণঅভ্যুত্থানের পরে, যেহেতু এটাও একটা এক্সট্রা পার্লামেন্টারি সরকার এবং একটা এক্সট্রা পার্লামেন্টারি সিচুয়েশনে এই সরকারকে আসতে হয়েছে, এবং এসে আবার এই সরকার এক্সিস্টিং পার্লামেন্টকে বাতিল করে দিয়েছে। তার মানে এই সরকারের প্রথমেই উচিত ছিল নিজের একটা স্টেটমেন্ট করা, যেটা আসলে প্রক্লেমেশন হতো। এটা হতো গণঅভ্যুত্থানের প্রক্লেমেশন। আপনি যদি সংবিধান বাতিল নাও করতে চান, সংবিধানটাকে আপনি সাইডে রাখতে পারতেন। যেমন এটা উদাহরণ আছে ইতিহাসে, 15 আগস্টের পরে মোশতাক যখন ক্ষমতা গ্রহণ করলো, তারা কিন্তু সাথে সাথেই 15 আগস্ট ভোট থেকেই মিলিটারি প্রক্লেমেশন জারি করেছে, কিন্তু তারা কিন্তু সংবিধান বাতিল করে নাই। তারা পরিষ্কার প্রক্লেমেশন বলেছে তবু সংবিধানও থাকবে। এখনও তাই করা যেত, কিন্তু আপনি প্রক্লেমেশনটাই হতো আপনার মূল প্রিন্সিপাল, মানে গাইডলাইন এরকম হতো। আর যে সকল ক্ষেত্রে বিদ্যমান সংবিধানের যে সকল ধারা উপধারা এই এখনকার সিচুয়েশনটা আপনি প্রক্লেম করে ফেলেছেন, এটার সাথে যেগুলো কনফ্লিক্টিং সেগুলো অটোমেটিক্যালি প্রাধান্য পেত না বা বাতিল হয়ে যেত। কে ব্যাখ্যা করবে? আদালত ব্যাখ্যা করবে। দ্যাটস দি সিচুয়েশন। যারা বলে যে দেশে একটা অ্যানার্কি হতো, সংবিধান ছাড়া কীভাবে চলবে, তাদের কাছে কিন্তু একটা খুব সিম্পল প্রশ্ন, যে 71 সালের 16 ডিসেম্বর থেকে 72 সালের 16 ডিসেম্বরে তো আপনি নতুন সংবিধানটা বলবৎ করলেন, তাহলে এই 1 বছর বাংলাদেশ কীভাবে পরিচালিত হয়েছে? কিংবা ধরুন ইন্ডিয়া যখন 47 সালে স্বাধীন হলো, ইন্ডিয়া স্বাধীন হওয়ার পরে তারা তো একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করেছে, তখনও সংবিধান আসে নাই, তখন ইন্ডিয়া কীভাবে পরিচালিত হয়েছে? তখন ইন্ডিয়া পরিচালিত হয়েছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 দ্বারা। বাংলাদেশ পরিচালিত হয়েছে একটা প্রেসিডেন্সিয়াল অর্ডার দ্বারা।
তা আপনি যদি এখন একটা প্রোক্লেমেশন জারি করতেন এটা দ্বারাই পরিচালিত হতো, এটাই কিন্তু একটা ইন্টারিম কনস্টিটিউশনের মতো হতো। তো সেটা নানা কারণে বাংলাদেশে যেহেতু সাংবিধানিক ধারাবাহিকতার একটা খুব পশ্চাৎপদ ধারণা আছে এবং একটা খুব গণবিরোধী ধারণা এটার কারণে আপনি এবার এটা করতে পারলেন না। ঠিক আছে, বাংলাদেশের যারা শাসক শ্রেণী তারা কিন্তু সাংবিধানিক ধারাবাহিকতার নামে একাধিকবার সংবিধান লঙ্ঘন করেছে তাদের যখন যখন প্রয়োজন পড়েছে। এর সবচেয়ে বড় দুটো উদাহরণ আমি দিতে পারবো। একটা যে 90-এর কথা বললাম, যে তখন রানিং প্রধান বিচারপতিকে আপনি উপদেষ্টা সরকারের প্রধান বানাচ্ছেন শাহাবুদ্দিন সাহেবকে, এটা তো আপনার সংবিধানে তখন ছিল না। তখন আপনি নিয়ম করলেন যে ঠিক আছে এটা আমরা তখন একটা সংবিধান সংশোধনী করে এটা করে ফেলি, আমরা এটা একমত হলেই হয়ে যাবে। এরকম সংবিধান লঙ্ঘন করে তখন তার হাতে ক্ষমতাটা দেওয়া হলো, এটার কোনো বিধান ছিল না। এবারও আপনি সাংবিধানিক ধারাবাহিকতার নামে উপদেষ্টা সরকার গঠন করলেন, যারা আপনার সামনে একেবারে পরিষ্কারভাবে দিবালোকের মতো স্পষ্ট ব্লাফ দিচ্ছে যে আমরা এই সংবিধানটা রক্ষা করব, কিন্তু উপদেষ্টা সরকারের কোনো বিধানই এই সংবিধানে নাই। তো ফলে আমাদের এই শাসক শ্রেণী বা এস্টাবলিশমেন্ট নিজেদের স্বার্থে যখন তারা যেভাবে মনে করে তারা সংবিধানকে ব্যবহার করেছে। এবং আমি একটা জায়গায় লিখেছি যে এখানে বেসামরিক ব্যক্তিরা সামরিক আইন প্রশাসক, প্রধান সামরিক আইন প্রশাসক হয়েছে 2বার। এখানে সামরিক শাসকরা সংবিধান সংশোধনী করেছে, এটা হচ্ছে সেই রাষ্ট্র। তো সেখানে আপনাকে জনগণের পক্ষে এত বড় একটা গণ-অভ্যুত্থানের পরে একটা প্রোক্লেমেশন করতে দেবে না বা একটা নতুন সংবিধান করতে দেবে না। ঠিক আছে, এটাই হচ্ছে তাদের বক্তব্য। তো প্রোক্লেমেশন এই দাবিটা ছিলই। আমরা 8 অগাস্টে সংবিধানের ভেতর থেকে এই সরকারকে সংবিধানের ভেতরে ঢুকিয়ে একটা বড়সড় ভুল হয়েছে, যেটা অনেকেই বলছেন, সবচেয়ে স্পষ্ট করে ফরহাদ মাজার বলছেন, এবং হি ইজ রাইট ইন দ্যাট সেন্স, যে এটা একটা সবচেয়ে বড় ভুল ছিল। এখন তবু ঠিক আছে, এটা হয়ে গেছে। এখন পরবর্তীতে উচিত ছিল একটা প্রোক্লেমেশন। ছাত্ররা বারবার দাবি করেছে, 31 ডিসেম্বরের আগে একবার দাবি করেছে, সরকার বারবার বলেছে দেবো দেবো দেবো, কিন্তু দেয় নাই। শেষ পর্যন্ত দিল, কিন্তু যখন দিল তখন কিন্তু এটার প্রোক্লেমেশন হলো না। কেন প্রোক্লেমেশন হলো না এটা আমি বলি, যে এটা আমরা চেয়েছি ঘোষণাপত্র, কিন্তু এটা ঠিক ঘোষণাপত্র হয় নাই। কেন? 1 নম্বর কারণ হচ্ছে প্রোক্লেমেশন নিজেই কিন্তু নিজেকে অ্যানেক্ট করে বা বলবৎ করে। হ্যাঁ, এটা একটা লিগ্যাল প্রোক্লেমেশন মানেই হচ্ছে এটার একটা লিগ্যাল ইফেক্ট থাকবে। লিগ্যাল ইফেক্ট যদি না থাকে এটা প্রোক্লেমেশন না, সিম্পল। কিন্তু এইটা দেখা গেল সে বলছে পরবর্তী নির্বাচিত সরকার এসে এটাকে সংবিধানের তফসিলে জায়গা দেবে, এইটা এক ধরনের ধর্ণা সে দিচ্ছে। তার মানে সে তো প্রোক্লেমেশন না, এটা একটা আপনি ডকুমেন্ট বলতে পারেন, একটা ডেক্লারেশন বলতে পারেন, যাই বলেন, যেটাকে পরবর্তী সরকার যদি দয়া করে তাহলে সে বিদ্যমান সংবিধানে জায়গা দেবে এবং তার কোনো লিগ্যাল ইফেক্ট আসলে থাকবে না। এই কারণে এটা 1 নম্বর জিনিস, যেটা এখানে প্রোক্লেমেশন হয় নাই। দ্বিতীয় কারণ হচ্ছে ওখানে বলা হয়েছে যে নির্বাচিত সরকার এসে সাংবিধানিক সংস্কার করবে বা সংবিধানের সংস্কার করবে। এখন এটা একটা খুব বড়সড় তর্ক, যেটা আমরা অনেক দিন ধরে বলছি, কিন্তু হয়তো বুঝেও না বোঝার ভান করা হচ্ছে, যে নির্বাচিত সরকার এসে যদি সংবিধান সংস্কার আসলে করতে পারবে না। সিম্পল, নির্বাচিত সরকার এসে পার্লামেন্টে যে কাজটা করবে সেটাকে আমরা সংবিধান সংস্কার বলবো না, এটা সংশোধনী হবে। সংশোধনী হবে কোন সংশোধনী? যেটা এই বিদ্যমান সংবিধানের সাথে সঙ্গতিপূর্ণ কিছু সংশোধনী, হ্যাঁ, যেটা আবার পরবর্তীতে কোনো আদালত কিংবা অন্য কোনো আইনসভা যদি মনে করে যে এটা আপনার এই সংবিধানের স্পিরিটের সাথে যাচ্ছে না, সঙ্গতিপূর্ণ না, তাহলে কিন্তু সে বাতিল করে দিতে পারবে। ফলে এটার সংস্কার থাকছে না। সংস্কার বলতে আমরা যেটা বলছি যে আপনি দেখবেন এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার, এই যে পঞ্চদশ সংশোধনী বাতিলের যে রায়টা হচ্ছে, যে মামলাটা চলছে, সেখানে বিএনপি, জামায়াত ইসলামী সহ সকল পক্ষ একটা কথা খুব ইন্টারেস্টিং একটা তর্ক করেছে, যে এই সংশোধনীটা মানে সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন করে ফেলেছে, সুতরাং এই সংশোধনী অবৈধ। তার মানে সংসদে আপনি সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন হয় এরকম কোনো সংশোধনী করতে পারবেন না, বা করলে সেটা সংশোধনী থাকবে না, এটা পরবর্তীতে চ্যালেঞ্জ হবে আদালত দ্বারা। ঠিক আছে, আমরা এখন যে কথা বলছি এটা হচ্ছে এই বিদ্যমান সংবিধানের যে ক্ষমতা কাঠামো এটাকে বদলাতে হবে, এটাকেই চ্যালেঞ্জ করছি আমরা। ফলে এটা কিন্তু এই সংবিধানের মৌলিক একটা পরিবর্তন, যেটা এইটুকু সংস্কার আপনি যদি পুরোপুরি পুনর্লিখন নাও করেন, যদি সংস্কারও করেন, তবু কিন্তু এটার এই সংবিধানে থাকবে না। আপনি এই সংবিধানের মৌলিক সংস্কার করতে থাকলে আর এটা এই সংবিধান থাকবে না, এটা নতুন একটা জিনিস হয়ে যাবে। এর জন্যই এটা আসলে পার্লামেন্টে করা যায় না, এটা হচ্ছে বক্তব্য। এখন এটা কিভাবে করবেন, এটা আমরা গণপরিষদের কথা বলে, সেটা হচ্ছে বেস্ট উপায়। আদারওয়াইজ আপনাকে গণভোটে যেতে হবে। ঠিক আছে, গণভোটে যেতে হবে কেন? কারণ এই যে আশঙ্কাটা যে পার্লামেন্টে যদি আপনি সংবিধান সংশোধনী করেন, এটা আসলে কিন্তু এই সংবিধানকে পরিবর্তন করা হলো না, এটা এই সংবিধানের অধীনেই। দেখুন সংসদের সংজ্ঞাটা খুব পরিষ্কার, এই বিদ্যমান সংবিধানের অধীনে মানে আইন প্রণয়ন করার সভা হচ্ছে সংসদ। তাহলে এই সংবিধানের ভেতরে গিয়ে আপনি যদি সংসদে গিয়ে যদি সংশোধনী করেন, সেটা আসলে এই সংবিধানটাকে প্রিজার্ভ করাই হবে, এই সংবিধানকে কোনো কিছু চ্যালেঞ্জ করা হবে না। এ কারণেই এটা মানে পার্লামেন্টে গিয়ে করা যাবে না, এই কারণেই গণভোটের কথাটা এসছে। এবং গণভোট
করলে, গণভোটের মধ্যে দিয়ে আপনি যদি পরিবর্তন করেন বা গণপরিষদের মধ্যে দিয়ে পরিবর্তন করেন, তাহলে কিন্তু বিচার বিভাগ এটাকে চ্যালেঞ্জ করতে পারবে না যে এটা এই সংবিধানের স্পিরিটের সাথে সঙ্গতিপূর্ণ নয়, এটা বলতে পারবে না। কারণ ওই যে নতুন যে সংবিধানটা হবে, এটাই হবে বিচার বিভাগের বিচার করার ভিত্তি বা নতুন স্পিরিটের। বিচার বিভাগ তখন ওই নতুন সংবিধানের একটা বেসিক স্ট্রাকচার আবিষ্কার করবে এবং তার ভিত্তিতে পরবর্তী পার্লামেন্টের সমস্ত আইন প্রণয়ন করাটাকে ব্যাখ্যা করবে। ঠিক আছে, এই কারণেই হচ্ছে মানে আপনি যদি স্থায়ী রূপ দিতে চান তাহলে আপনাকে এই কাজটা করতে হতো, কিন্তু সেটা এখন এই ঘোষণাপত্রের ব্যাপারে যেটা বক্তব্য সেটা হচ্ছে যে এটা আমি প্রথমেই বললাম যে এটাকে ঘোষণাপত্র বলা যাবে না, কারণ হলো যে এটা নিজেই নিজেকে এই মুহূর্ত থেকে বলবৎ করছে না, এ কারণে এটা ঘোষণাপত্র না। তবে আমরা যদি পজিটিভ একটা দিক খুঁজতে চাই তাহলে এটা হলো পজিটিভ দিক যে মানে বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ঘোষণাপত্রের নামে কোনো একটা কিছু মানে দেয়া হয়েছে সবার সামনে, এরকম জনগণের সামনে এসে সরকার প্রধান এসে একটা ডকুমেন্ট পাঠ করছে এবং আগে আমরা কী কী পরিস্থিতিতে ছিলাম কিছুটা ইতিহাস, যদিও আমি মনে করি এখানে ইতিহাসটা খুবই একপেশে একটা ইতিহাস বর্ণনা করা হয়েছে, তবু এই যে চর্চাটা, এই যে ভিজুয়ালটা, এটার একটা গুরুত্ব আছে। ধরুন এবার এটা আমাদেরকে খুব বেশি কিছু দেবে না এই ডকুমেন্টটা, কিন্তু এটা একটা ইতিহাসের একটা অন্তত ক্রিটিক করার জন্য হলেও এটা থেকে যাবে। কিন্তু পরবর্তীতে যদি বাংলাদেশে এই ধরনের আবার কোনো পরিস্থিতি তৈরি হয়, তখন কিন্তু আপনি একটা সত্যি প্রোক্লামেশন তখন দিতে পারবেন। কেন দিতে পারবেন? কারণ হচ্ছে আপনার কাছে তখন এই যে এই ভুলগুলো পরিষ্কার সামনে আছে যে এই করলে এই হয়। হ্যাঁ, তো এটার ক্রিটিক যেমন হবে, যেমন ৭২ সংবিধানের অনেক ক্রিটিক হচ্ছে, এই প্রোক্লামেশন যেটাকে বলা হচ্ছে এই প্রোক্লামেশন, এটারও কিন্তু ক্রিটিক হবে। ঠিক আছে, হচ্ছে এখন থেকেই, অনেকগুলো দল এটা সমালোচনা করেছে, অনেক ব্যক্তিরা করেছে, আমরা করছি। কিন্তু আবার যদি এই ধরনের কোনো পরিস্থিতি হয় তখন আপনি সত্যি একটা প্রোক্লেমেশন দিতে পারবেন। মানে এখন আমাদের কাছে রোডম্যাপটা আমরা কেন ৫ অগস্টের পরে পারিনি, কারণ ছাত্র নেতৃত্বে সেই কনফিডেন্স ছিল না বা এই রোডম্যাপটা সম্পর্কে সবাই পরিষ্কার ছিল না, এবং অন্যান্য যে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি সবাই ব্যাপারে একমত ছিল না। আবার এটার সম্পর্কে আমাদের ঐতিহাসিক অভিজ্ঞতাও ছিল না যে এটা কীভাবে পসিবল। মানে আমাদের প্রথমে যখন একটা আইডিয়া আসে মাথায়, তখন কিন্তু সেই আইডিয়াটা আমাদেরকে আর্টিকুলেট করতে পারতে হয় আমার নিজের কল্পনার জগতে, সেটা আমরা অনেকেই পারি নাই, ফলে আমরা ওই পথে যাইনি। এখন কিন্তু এই লম্বা সময়ের আলোচনার ফলে গত 1 বছরে আমরা মোটামুটি কনভিন্স যে এই হলে প্রোক্লেমেশন হয়, এই হলে হয় না। তো সেই দিক থেকে কাজে আসবে। এবং ধরেন যদি বিদ্যমান সংবিধান বা ৭২ সংবিধানের তফসিলে এটাকে জায়গা দেয়ও, তবু এটা মানে এখানে খুব পরিষ্কার করে বিচারের কথা বলা নাই, খুব পরিষ্কার করে এখানে সংস্কারের কথা বলা নাই, এবং খুব পরিষ্কার করে এখানে জুলাই বিপ্লবীদের সুরক্ষার কথা বলা নাই, বলা আছে খুব আবছা করে। কিন্তু এটা আপনি তফসিলে দেওয়ার মানে কিন্তু সংবিধানের তফসিল মানে হচ্ছে সংবিধানের যে কোনো ধারার তফসিলে যখন একটা জিনিস থাকে, এটা কিন্তু একটা আইনি ইফেক্টরি হয়। সংবিধানের যে কোনো একটা ধারার যা মর্যাদা, তফসিলের একটা জিনিসের সেই একই মর্যাদা। ফলে সেই দিক থেকে আপনি এটাকে ক্লেইম করতে পারবেন। ধরেন বিচার বিভাগ আন্ডার দিস অ্যারেঞ্জমেন্ট স্বাধীন না, হ্যাঁ, ফলে আপনি বিচার বিভাগের কাছে গেলে হয়তো আগের মতোই রাজনৈতিকভাবে যদি বিচার বিভাগ প্রভাবিত থাকে, ফলে আপনি নাগরিক হিসেবে তার কাছে আশ্রয়টা পাবেন না। কিন্তু আপনি ওই জিনিসটাকে ধরে, স্পিরিটটাকে ধরে নিজেকে ক্লেইম করতে পারবেন যে আমাকে তো এটা করার কথা ছিল। সেই দিক থেকে একটা মানে একেবারে ফাইট করার মতো কোনো কিছুই নাই তা না, মানে আর ফাইট করার একটা সুযোগ তখনও থাকবে। কিন্তু আমি বলবো যে এটা নিয়ে খুব বেশি আমাদেরকে মানে আশাবাদী হওয়ার কিছু নাই, কিন্তু মানে ফাইট করার একটা রাস্তা তৈরি হয়েছে। তো সেটা আমরা হয়তো এই উছিলা করতে পারবো। কিন্তু আমি একটা পজিটিভ দিকে এটা দেখি যে ঘোষণাপত্র, প্রোক্লেমেশন, এই জিনিসগুলোকে আমাদের এস্টাবলিশমেন্ট খুব রেডিকাল একটা ব্যাপার হিসেবে দেখে, খুব বিপ্লবী একটা ব্যাপার হিসেবে দেখে। তবু যেটা দেয়া গেছে, এটা একটা এই সমস্ত খারাপের নেগেটিভ দিকের মধ্যে এটা একটা ভালো দিক।